হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। তো চ্যানেলটা অবশ্যই তোমাদের পছন্দের হয়তোবা, কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, কেউ স্কিপ করো না। লাস্ট যেই 5-6টা ভিডিও আমি দিয়েছি তাদের ভিউজ কিন্তু আশানুরূপ নয় এবং অনেক অনেক কম। লাস্ট দুদিন আগে ভিডিও দিয়েছি পাইথন থেকে, পাইথন বলে এত জনপ্রিয় চ্যাপ্টার তোমাদের কাছে, স্যার ক্লাস দিন ক্লাস দিন। তবে সেই ভিডিওর ভিউ কত? 248 এখন অবধি। আর লাস্ট যে 5টা আছে 360, 424, 500 এরকম ভিউ। তো সাবস্ক্রাইবার ঠিক আছে, চ্যানেল হিসেবে ঠিক আছে, তো ভিউজ কেন কম? তোমরা বলছো স্যার ভিডিও দিতে দেরি হচ্ছে কেন, ভিডিও দিন, লেন্দি ভিডিও বানান। তো যদি 200 জনই ছাত্র থাকে ক্লাস 12-এর, তাহলে ভিডিও বানানোর কী দরকার? তার মানে বাকি সবাই টিউশন পড়ছে, তাহলে হয়তো টিউশনে ভালো ক্লাস হচ্ছে। এটা বললাম এমনি, কারণ ভিডিওগুলো বানাচ্ছি, সময় বের করে বানাতে হচ্ছে, সারাদিন অনেক কাজ থাকে। তারপরে ফ্রি ফ্রি ক্লাস, নিশ্চয়ই ফ্রি ক্লাসটা ফ্রির মতো নয়, পেইড ক্লাসটা তোমাকে আমি ফ্রি করাচ্ছি, এটা আমার মনে হচ্ছে, তোমরা বিচার করবে। তো যদি ভিউগুলো ভালো হয়, ভিডিও অবশ্যই ডেইলি আসবে তোমাদের দাবি মতো। এবার দাবি পূরণ করতে গেলে তোমাদের কিছুটা হেল্প করতে হবে। কেউ বলবে স্যার আমি তো কমেন্ট করছি, আমি তো সব ভিডিওটা লাইক করি। হ্যাঁ, মুষ্টিমেয় কিছু স্টুডেন্ট আমার দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, তারা প্রতি ভিডিওতে লাইক কমেন্ট করে আসছে। ঠিক আছে, তো আর বেশি কিছু বললাম না, তোমরা বুঝে গেছো। সবাই চালাক, সবাই বোঝো, সবাই বড় হচ্ছ, ঠিক আছে, চ্যানেল তোমাদের পাশে আছে। আচ্ছা, এবার শুরু করব আজকের ক্লাস। আমরা কিন্তু আজকে পাইথন থেকে আমরা শুরু করব 22 নম্বর ক্লাস, এবং 22 নম্বর ক্লাস মানে হচ্ছে চ্যাপ্টার 6 শুরু হবে। চ্যাপ্টার 6 সেই হিসাবে বলছি, আমি যদি সিলেবাসটা দেখি, সিলেবাসে কিন্তু আমরা 6 নম্বর চ্যাপ্টারে আছি। 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6। এই 6 নম্বর চ্যাপ্টারটা আমাদের বিবি কুণ্ডুর বইতে 6 নম্বর হিসাবেই আছে। এই আমাদের বিবি কুণ্ডুর বই, আর আজকে আমরা এই বই থেকে ফলো করব। ধন্যবাদ রাজেন্দ্রগিরি এবং শুভমগিরি দুজন স্যারকে এত সুন্দর বইটা বানানোর জন্য। তো এই বইতে কিন্তু দেখো পাইথনে আমাদের কিন্তু 6 নম্বর অধ্যায় কী আছে, প্রোগ্রামের নিয়ন্ত্রণ প্রবাহ বা ফ্লো অফ কন্ট্রোল অফ প্রোগ্রাম। ঠিক আছে, খুব ভালো চ্যাপ্টার, সহজ চ্যাপ্টার, সুন্দর চ্যাপ্টার। আবার এই 6 নম্বর চ্যাপ্টারটাই তোমাদের যে গুহপালের বই আছে, এই গুহপালের বই আমার সঙ্গে আছে, সব বই আছে। তো গুহপালের বইতে আবার এই 6, 7, 8 মিলে আবার দেওয়া আছে কি পর্ব 5। ব্যাপার একই, কোনো বইতে বেশি, কোনো বইতে কম আছে। তো কম বেশি ব্যাপার না, সমস্ত বইগুলো থেকেই পড়লে ভালো হয়, কারণ এমন কিছু প্রশ্ন দেখছি ই কমার্স থেকে 3-4টা বই সলভ করে, কোনো বইতেই মানে মানে ডিটেলসে সেইভাবে নেই, কিন্তু তোমাদের এতটা সমস্যা হবে আমি বুঝতে পারছি না যে কোন ধরনের প্রশ্ন আসতে পারে। সিলেবাসটা এতটা ভাস্ট যে যেখান থেকে ইচ্ছা প্রশ্ন হতে পারে, যেটা ই কমার্সে আমি রায় মার্টিনের বই থেকে দেখলাম, মানে কোথা থেকে না প্রশ্ন দিয়েছে। যাই হোক, সেই সমস্ত ব্যাপার নিয়ে পরে আসবো, আগে আমার মেন কাজটা সিলেবাসটা শেষ করা। ঠিক আছে, তো এই ছিল ব্যাপার। তো আজকে আমার 6 নম্বর ক্লাস শুরু করব। 6 নম্বর ক্লাস থেকে শুরু করার আগে যেটা বলবো, যারা নতুন প্রত্যেকে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে প্লেলিস্ট ফলো করো, কারণ সেমিস্টার 3-র জন্য প্লেলিস্ট দুটো বানানো আছে, ই কমার্স আর পাইথন। বাকি ক্লাস 11-এর সমস্ত প্লেলিস্টগুলো দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তো এই চ্যাপ্টার থেকে আজকে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। তো চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রোগ্রামের নিয়ন্ত্রণ প্রবাহ। মানে একটা প্রোগ্রাম কিভাবে চলবে সেটা কিন্তু আমার হাতেই আছে, বা আমাদের হাতেই আছে। আমরা কারা? ইউজার বা প্রোগ্রামার বা ডেটা এন্ট্রি অপারেটর, যাই বলো, যাতে আমরা প্রোগ্রামটাকে করছি। যেমন নদী চলছে চলছে, তুমি বাঁধ দিতে পারো, বাঁধ দিয়ে নদীর জলটাকে আটকাতে পারো বা অভিমুখ চেঞ্জ করতে পারো। ঠিক আছে, একইভাবে কোথাও ড্রেন বানানো হচ্ছে, কোথাও ড্রেন মানে পাস করা হচ্ছে, ড্রেনের মুখ পরিবর্তন করে দেওয়া হচ্ছে, সব বাড়ির জল চলে আসে। একই সিস্টেম তোমাদের প্রোগ্রামের মধ্যে আমরা করতে পারি। কোনো প্রোগ্রাম সরলভাবে চলে যায়, কোনো প্রোগ্রামকে আমরা মাঝখানে ভেঙে দিই, অন্যভাবে পাস করাই। মোদ্দা কথা, আমরা একটা প্রোগ্রামকে যেভাবে মানে কন্টিনিউ করাবো, ওটাই হচ্ছে ফ্লো অফ কন্ট্রোল। ফ্লো, জল কোন দিকে বইবে, যেদিকে তুমি চাইবে, তাই না?
দেখো এখান থেকে নোটসও আমি শেয়ার করবো। নোটসের তো ব্যাপার কিছু বলার নেই। কেউ বলে স্যার নোটসের পিডিএফ দিন, আরে বাবা পিডিএফ নিয়ে কি করবে? তোমাদের এই নোটস কি তোমাদের পরীক্ষায় আসবে? কখনোই আসবে না। নোটসটা জাস্ট একটা মানে রাখতে হয়, রেখেছি, কিন্তু তোমাদের পড়তে হবে বই, কারণ তোমাদের অ্যান্সার করতে হবে এমসিকিউ। তো প্রথম প্রশ্ন এখান থেকে, ফ্লো অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ প্রবাহ বলতে কি বোঝো? অনেক কিছুই বুঝি, আর যা বোঝার সব বলে দিয়েছি। দেখো, একটি প্রোগ্রামে বিবৃতি বা স্টেটমেন্টগুলির নির্দেশ অনুসারে কার্যকর হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ফ্লো অফ কন্ট্রোল। মানে বিবৃতি বা নির্দেশ মেনে কার্যকর হওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি সোজা যাবে না বাঁকা যাবে না ঘুরে আসবে, সেটাই হচ্ছে ফ্লো অফ কন্ট্রোল। ওকে, এবার দেখে নিই বই থেকে। বইতে আমাদের কি বলেছে। সাধারণভাবে একটি পাইথন প্রোগ্রামের নির্দেশগুলি পরপর বা সিকোয়েন্সিয়ালি সম্পাদিত হয়, আমরা জানি, এবং সেই অনুসারে আউটপুট পাওয়া যায়। একদম ঠিক। এক্ষেত্রে এক্সপ্রেশন বা অপারেটরগুলি অগ্রাধিকারের ভিত্তিতে এবং স্টেটমেন্টগুলিতে ইন্ডেন্টেশন প্রয়োগ করে প্রোগ্রামের আউটপুট দেখানো হয়। একদম ঠিক। ইন্ডেন্টেশন কি আবার নিশ্চয়ই বলতে হবে না, তোমরা বিগত 5টা চ্যাপ্টার সব বুঝে গিয়েছো। গ্যাপটাকে বলছে ইন্ডেন্টেশন, দেখানো হয়। পাইথন প্রোগ্রামের যে সুনির্দিষ্ট ক্রম বা অর্ডার অনুসারে পাইথনের স্টেটমেন্ট বা বিবৃতিগুলিকে চালানো হয় বা মূল্যায়ন করা হয়, তাকে বলা হয় নিয়ন্ত্রণ প্রবাহ বা ফ্লো অফ কন্ট্রোল। এটাই আমাদের নোটসে লেখা ছিল। এবার দেখো, তাহলে এবার কন্ট্রোল স্টেটমেন্ট কি? আমি যে নিয়ন্ত্রণ করব, তার জন্য আমাকে কিছু স্টেটমেন্ট ইউজ করতে হবে, যে কন্ট্রোল করবে তাকে বলে কন্ট্রোল স্টেটমেন্ট। কি বলছে? পাইথন প্রোগ্রামের এই নিয়ন্ত্রণ প্রবাহকে বিভিন্ন প্রকার কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করে পরিবর্তন করা যেতে পারে। পাইথন প্রোগ্রামে যে সমস্ত স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রামের সম্পাদনের অভিমুখ পরিবর্তন করা যায়, তাতে বলা হয় কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে মধ্যে কথা কি, যে স্টেটমেন্ট ইউজ করে আমি প্রোগ্রামের অভিমুখ পরিবর্তন করবো তাকে বলে কন্ট্রোল স্টেটমেন্ট। কী কী কন্ট্রোল স্টেটমেন্ট আছে? আচ্ছা, এই কন্ট্রোল স্টেটমেন্টকে আবার বলা হয় কি, কন্ডিশনাল স্টেটমেন্ট বা ব্রাঞ্চিং স্টেটমেন্ট। ঠিক আছে, উদাহরণ কী হবে? ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, ইফ এলিফ এলস স্টেটমেন্ট। তাহলে কী কী হল স্টেটমেন্ট? ইফ এলস আর ইফ এলিফ এলস, এই তিনটা হচ্ছে আমাদের কন্ট্রোল স্টেটমেন্ট, ভালো করে বুঝবে। এবং কন্ট্রোল স্টেটমেন্ট ছাড়া আর কি আছে? ইটারেটিভ বা লুপিং স্টেটমেন্ট, যে কাজটা বারবার পুনরাবৃত্তি হয়, পরে আসছি ডিটেলসে। সেই লুপিং স্টেটমেন্ট আমার কী কী আছে? ফর, হোয়াইল, রেঞ্জ। আরেকটা আছে ট্রান্সফার স্টেটমেন্ট। কী কী? ব্রেক আর কন্টিনিউ। তাহলে এইগুলোকে বলা হবে কন্ট্রোল স্টেটমেন্ট। এবার নোটসটা দেখে নিই কী বলছে নোটসের মধ্যে। কন্ট্রোল স্টেটমেন্ট কী বা কাজ কী? পাইথনে ব্যবহৃত বিভিন্ন কন্ট্রোল স্টেটমেন্টগুলির নাম লেখো, উদাহরণ দাও। পাইথন প্রোগ্রামে যে সমস্ত স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রাম সম্পাদনে অভিমুখ পরিবর্তন করা যায় বা কাজগুলিকে পুনরাবৃত্ত করা যায়, তাদেরকে কন্ট্রোল স্টেটমেন্ট বলা হয়। পাইথনে ব্যবহৃত বিভিন্ন প্রকার কন্ট্রোল স্টেটমেন্টগুলি হলো কী কী? কন্ডিশনাল স্টেটমেন্ট বা ব্রাঞ্চিং স্টেটমেন্ট, যার মধ্যে পড়ছে ইফ, ইফ এলস, ইফ এলিফ এলস। খুব সহজ ব্যাপারটা, আসছি পরে। নাম্বার 2, ইটারেটিভ স্টেটমেন্ট বা লুপিং স্টেটমেন্ট, ফর, হোয়াইল আর রেঞ্জ। রেঞ্জটা এর মধ্যে পড়বে না, বইকে রেঞ্জ দেওয়া আছে, একবার দেখে নিই। রেঞ্জটা কিন্তু আমাদের আচ্ছা থাক, রেঞ্জ তো ফরের মধ্যে পড়বে, রেঞ্জটা লেখার দরকার নেই। ঠিক আছে, ফর আর হোয়াইল। আগে ট্রান্সফার স্টেটমেন্ট, ব্রেক এবং কন্টিনিউ, এই তিনটাকে বলা হবে কি কন্ট্রোল স্টেটমেন্ট। ক্লিয়ার? নিশ্চয়ই অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে। আর ক্লিয়ার না থাকলে ভিডিও পজ করো, একটু ব্যাকে যাও, আবার শোনো, অনেক কাজে আসবে। এবার 3 নম্বর প্রশ্ন, ইন্ডেন্টেশন জিনিসটা কি? একবার সিলেবাসটা দেখে নিই। সিলেবাসে আমাদের আছে ইন্ট্রোডাকশান হয়ে গেল, ইউজ অফ ইন্ডেন্টেশন, বাহ সুন্দর জিনিস, দেখে নিই। ইন্ডেন্টেশন জিনিসটা কি আমরা সবাই জানি, আগের চ্যাপ্টারও দেখেছি। এই যে গ্যাপ, দেখো ইফের মধ্যে গ্যাপ আছে, এই গ্যাপটাকে বলছে ইন্ডেন্টেশন। তো ব্যাপারটা কি? পাইথন প্রোগ্রামে একটি লাইনের শুরুতে এক বা একাধিক যে হোয়াইট স্পেস থাকে, যে গ্যাপটা থাকে, যাকে আবার ট্যাবও বলা হয়, ব্যবহার করে কোড ব্লকগুলিকে চিহ্নিত করতে হয়, তাকে বলা হবে ইন্ডেন্টেশন। ওকে, কোন স্টেটমেন্টগুলি পাইথন কোডের কোন নির্দিষ্ট ব্লকের অন্তর্গত তা নির্দেশ করতে কিন্তু ইন্ডেন্টেশনটা ইউজ করা হয়। তো কন্ডিশনাল স্টেটমেন্ট, ইটারেটিভ বা লুপিং স্টেটমেন্টে
প্রোগ্রাম প্রবাহ নিয়ন্ত্রণের জন্য কিন্তু সঠিকভাবে আমাদের ইন্ডেন্টেশনটা ইউজ করতে হবে। তার মানে গ্যাপের উদ্দেশ্য একটাই, আমি যে কন্ট্রোল স্টেটমেন্ট লিখব বা লুপিং স্টেটমেন্ট লিখব তার মধ্যে আমাকে কিছু কোড লিখতে হবে। যেমন এর 1 নাম্বার, বি এর 2 নাম্বার, এর মধ্যে বি এর মধ্যে ওই যে গ্যাপ দিয়ে আমরা লিখি, তোমরা নিজে মনে করে দেখো যখন তোমরা খাতায় নোটস বানাও, এর 1 2 3 এ থেকে একটু সরিয়ে লেখো, ওইটাকেই বলছে ইন্ডেন্টেশন, গ্যাপটাকে বলছে। হ্যাঁ, তার মানে ইন্ডেন্টেশনটার অর্থ হচ্ছে সেই লুপিং স্টেটমেন্ট বা ইফ স্টেটমেন্টের মধ্যে কোন কোন অংশগুলো কার্যকর হবে। বুঝে গেছি আমরা। ব্যবহারের নিয়মটা অত দরকার নেই, জাস্ট দেখে নেবে একবার, আমি আর বলছি না, এটা আমার কাছে বলছি না। আর এখানে একটা দেখতে পারো ডিফল্ট ইন্ডেন্টেশন। ডিফল্ট হিসাবে প্রতিটা স্তরে ইন্ডেন্টেশনের 4টা স্পেস ব্যবহার করা হয়। তুমি যেই ইফ লেখে কন্ডিশন দিয়ে মারবে এন্টার, সঙ্গে সঙ্গে এখানে 4টা স্পেস নিয়ে নেবে, একা একাই নিয়ে নেবে। তার মানে এখান থেকে প্রশ্ন আসতে পারে ডিফল্ট ইন্ডেন্টেশন কত, 4টা স্পেস। আর যদি ন্যূনতম কয়টা স্পেস দিলে ইন্ডেন্টেশন হতে পারে, একটা স্পেস দিলে কিন্তু আমরা ইন্ডেন্টেশন ব্যবহার করতে পারি। না হলে বাই ডিফল্ট 4টা স্পেস দিয়ে আমাদের ইন্ডেন্টেশন হয়। বুঝে গেছি আমরা, ঠিক আছে। এইটুকু এখানে দরকার ছিল বলার, বলে দিলাম। একটা উদাহরণ দেখে নাও, এর ভ্যালু 90, বি এর ভ্যালু 50। ইফ যদি এ বড় হয় বি থেকে, তবে কি হবে, প্রিন্ট স্মল হলো বি অবশ্যই, আর প্রিন্ট বিগ হলো এ, মানে বড়টা হচ্ছে এ। এটা আউটপুট কিন্তু দেখো আমাদের এখানে আসে আউটপুট, স্মল 50, বিগ হচ্ছে 90। এখানে গল্প দেওয়া আছে, গল্প দেখে নেবে, একই গল্প যা বলে ফেললাম। আচ্ছা, আবার দেখো, ধরা যাক ওপরের প্রোগ্রামের 3য় লাইনের স্টেটমেন্টটিতে কোনো ইন্ডেন্টেশন প্রয়োগ না করলে নিচের মতো লেখা হলো। আমরা এ 90 বি 50 লিখে নিলাম। যদি এ বড় হয় বি থেকে, তবে কি প্রিন্ট স্মল হলো বি, এটা কিন্তু কোনো ইন্ডেন্টেশন ইউজ করা হয়নি। থার্ড লাইন, উইদাউট ইন্ডেন্টেশন প্রডিউস সিনট্যাক্স এরর, তবে কিন্তু আমাদের একটা সিনট্যাক্স এরর চলে আসবে। তো প্রশ্ন, স্যার সিনট্যাক্স এরর কি জিজ্ঞেস করতে হবে না, চলে যাওয়া ভিডিওসের মধ্যে তোমরা এই এররের চ্যাপ্টারটা দেখে নাও, এখানে সমস্ত এররগুলো দেওয়া সুন্দরভাবে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তবে নিয়মে ভুল আছে এখানে, সেক্ষেত্রে কিন্তু আমাদের উত্তরটা ভুল আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা ঠিক করার উপায় কি, এখানে প্রপার স্পেস ইউজ করতে হবে। আরেকটা প্রোগ্রাম দেখে নিই, আমাকে প্রোগ্রামে প্রিন্ট করতে বলছে 1 থেকে 10 নাম্বার, এটা আমাদের লুপ দিয়ে করতে হবে। এর ভ্যালু 1 প্রথম অবস্থায়, হোয়াইল এ লেস দ্যান ইকুয়াল টু 10, যতক্ষণ না এর ভ্যালু 10-এর সমান বা ছোট হচ্ছে ততক্ষণ আমার লুপটা চলতে থাকবে। তাহলে A1 মানে 10-এর ছোট বা সমান, ছোট, প্রিন্ট হবে কি এ প্রিন্ট হওয়া মানে আউটপুটে কিন্তু আমার 1 আসবে, ঠিক আছে। কিন্তু এখানে ভুল কিন্তু আসবে, এখানে আমরা এখানে স্পেস ইউজ করিনি। ডিউ টু ইনকারেক্ট ইন্ডেন্টেশন প্রিন্ট স্টেটমেন্ট ভুল দেখাবে, আর একটা সিনট্যাক্স এরর চলে আসবে। এটাকে ঠিক করা হলো দেখা নিচে, হোয়াইল এ লেস দ্যান 10 স্পেস দিয়ে প্রিন্ট এ ইকুয়াল টু A+1। কেন A+1, পরে লুপিং সময় চলে আসবো। তাহলে মোদ্দা কথা, আমরা কিন্তু আজকের ক্লাসে ইন্ডেন্টেশনটা শিখে গেলাম। মোদ্দা কথা কাজটা কি হচ্ছে, যে কোনো কন্ট্রোল স্টেটমেন্ট, লুপিং স্টেটমেন্টের মধ্যে একটা কোড ব্লককে দেখানোর জন্য আমাদের কিন্তু স্পেস ইউজ করতে হচ্ছে, যেটাকে বলছে ট্যাব স্পেস বা হোয়াইট স্পেস, সেটাই হচ্ছে ইন্ডেন্টেশন। ওকে, তাহলে আমরা সিলেবাস থেকে প্রথম 2টা পার্ট শিখে নিলাম। এবার আমরা শুরু করবো সিকোয়েন্সিয়াল ফ্লো, কন্ডিশনাল ফ্লো এবং ইটারেটিভ ফ্লো। খুব সুন্দর জিনিস, আস্তে আস্তে দেখো, প্রত্যেকে বইগুলো দেখে নাও আর ভিডিও ডাউনলোড করে রাখো, আর একটু কষ্ট করে হলে লাইক করে দিও, অনেকক্ষণ ভিডিও চলছে। আচ্ছা, আর একটু কষ্ট করতে পারলে কমেন্ট করে দিও। 6.3 হচ্ছে কি, ক্রমিক বা অনুক্রমিক নিয়ন্ত্রণ প্রবাহ বা সিকোয়েন্সিয়াল ফ্লো অফ কন্ট্রোল। সিকোয়েন্সিয়াল মানে কি, সিকোয়েন্সিয়াল মানে হচ্ছে ক্রমিক, যে সিকোয়েন্সে চলছে, পরপর চলছে। ওকে, আচ্ছা, কি বলছে, পাইথনে ক্রমিক বা অনুক্রমিক নিয়ন্ত্রণ প্রবাহ বলতে, এটা খুব ইম্পর্ট্যান্ট লাইন, বলতে প্রোগ্রাম স্টেটমেন্টগুলি ঠিক যেভাবে পরপর লেখা হয়েছিল সেভাবে স্টেটমেন্টগুলিকে নির্দিষ্ট ক্রম অনুসারে সম্পাদন করাকে বোঝায়। মানে আমি লিখলাম এর ভ্যালু 5, বি এর ভ্যালু 10, সি সমান A+B, প্রিন্ট সি, এটা আউটপুট কী আসবে, 10 + 15 আসবে।
কারণ আমি যেইভাবে লিখলাম ওইভাবে কিন্তু আমার স্টেটমেন্টটা কার্যকর হলো বা আউটপুট শো হলো, এটাকেই বলছে সিকোয়েন্সিয়াল প্রবাহ। বুঝে গেছি আমরা? আচ্ছা, এক্ষেত্রে একটা লাইনের পর একটা লাইন কার্যকর হয়, তাই বলেছে, বুঝে গেলাম। এবার দেখে একটা উদাহরণ দেখে নিই আমরা। দেখো, এই যেটা আমি বললাম মুখে, এর ভ্যালু কত 10, বি এর ভ্যালু এ 10, বি 20, সি সমান সমান এ প্লাস বি, প্রিন্ট কি সাম হলো সি। তাহলে আউটপুট আমার কি আসবে? আউটপুট আমার এখানে আউটপুটটা দেওয়া নেই কেন? আচ্ছা আমি বলছি, এই আউটপুট সামের ভ্যালু 30। এখানে একটা সুন্দর গল্প দেওয়া আছে। প্রথম লাইনে এর মান 10, বি এর মান 20, এ বি যোগফল সি এর মধ্যে সেভ করা আছে। আর চতুর্থ লাইনে কী করলাম? প্রিন্ট সি, সিকে আমরা শো করালাম। তাহলে আমার আউটপুট কী আসবে? সাম সমান সমান 30। এটাকে যদি আমি ফ্লোচার্ট দিয়ে দেখাই, আমার প্রোগ্রামটা শুরু হয়েছে, এই প্রোগ্রামটা শেষ হয়েছে। এবার শুরু শেষের মাঝে কি আছে? এ 10, বি 20, সি এর মধ্যে এ প্লাস বি, প্রিন্ট সি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই। ব্যাপারটা বোঝা গেছে? অবশ্যই বোঝা গেছে। কাজটাকে পরপর সম্পাদিত হচ্ছে, তাই না? এটাকেই বলছে সিকোয়েন্সিয়াল ফ্লো। নিশ্চয়ই কোনো সন্দেহের অবকাশ নেই। থাকলে পরে কমেন্ট করো, কমেন্ট করলে রিপ্লাই দেবো যদি রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করছি, বা ভালো কমেন্টের উত্তর দেওয়ার মতো দরকার থাকে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখে নিই ক্রমিক বা অনুক্রমিকের কী সুবিধা অসুবিধা। এগুলো প্রশ্ন আসবে না, কিন্তু ওই যে বিবৃতিমূলক প্রশ্ন, এ ঠিক না বি ঠিক, এর জন্য বি ঠিক, বি এর জন্য এ ঠিক, হাবি জাবি ঠিক, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সুবিধা অসুবিধা পড়তে হবে। দেখে নিই সুবিধা অসুবিধা। পড়তে তো অনেক কিছুই হবে, কিন্তু সময় কোথায়, তাই না? 6টা সাবজেক্ট, 6টা মাস্টারমশাই, 6 × 12 দিন পড়া, তারপরে মোবাইল ফোন আছে, সবই আছে, পড়তে কিন্তু হবেই। কি বলছে সুবিধা? সরলতা, মানে প্রোগ্রামের নিয়ন্ত্রণ প্রবাহে অভিমুখ সহজে বুঝতে পারা যায়, একদম তাই। প্রোগ্রামের ভুলগুলিকে খুঁজে বের করা যায়। এই যে আমি যখন প্রোগ্রামটা পরপর রান করবো, তাহলে আমি সহজে ভুলটা খুঁজে বের করতে পারবো, তাই না? আর সমস্যা কি? যার সুবিধা তার সমস্যা থাকবেই। কন্ডিশন বা শর্ত পরীক্ষা করতে সিদ্ধান্ত নেওয়া যায় না, তাহলে এখানে কিন্তু আমি কোনো শর্ত দিতে পারবো না, ঠিক আছে? তাই কোনো শর্ত ব্যাপার নেই। লুপ সংক্রান্ত কাজগুলো এখানে হবে না, কোনো একই কাজ বারবার রিপিট করা যাবে না এক্ষেত্রে। একটি স্টেটমেন্টে কোনো ভুল থাকলে প্রোগ্রামের পরবর্তী স্টেটমেন্টগুলি সম্পাদিত হবে না। যদি আমি যদি এখানেই ভুল করে দিই, এ ইকুয়াল টু 10-এর জায়গায় এ ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে 10 দিয়ে দিলাম, বা এ দিলামই না, সেক্ষেত্রে কিন্তু পরেরগুলো কার্যকর হবে না। এই হচ্ছে অসুবিধা। তো তোমরা কিন্তু এই সুবিধা অসুবিধাটাকে বিবৃতিমূলক প্রশ্নের মধ্যে ধরতে পারো, কারণ এখান থেকে তোমাদের কিন্তু বিবৃতিমূলক প্রশ্নগুলো আসতে পারে। ভালো করে বোঝো কিন্তু কি বললাম, এখান থেকে বিবৃতিমূলক প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এবার দেখব পরের পার্টটা, শর্ত সাপেক্ষে নিয়ন্ত্রণ প্রবাহ। শর্ত সাপেক্ষে বলতে একটা শর্ত থাকবে যার উপর প্রোগ্রামটা কাজ করবে। কি শর্ত থাকবে? ও যেমন মনে করো আমি বললাম তুমি যদি 30-এর বেশি নম্বর পাও তবে তুমি পাস, শর্ত দিলাম। তো এখান থেকে প্রশ্ন করতে পারো, স্যার আপনি তো বললেন 30-এর বেশি হলে পাস, তো না হলে কি হবে? তখন আবার শর্ত দিই, তখন না হলে তুমি ফেল। ঠিক আছে, এবার অনেক সময় হয় যে শর্তর মধ্যে শর্ত আরোপ করতে হয়। যেমন দেবে যখন আমরা গ্রেড পাই, 90-এর বেশি হলে ডাবল এ, 80 বেশি হলে এ, 60-এর বেশি হলে বি প্লাস, 50-এর বেশি হলে বি। সেক্ষেত্রে কি আমার শুধু ইফ দিয়ে হবে? যদি 90-এর বেশি তাহলে এ প্লাস, না হলে বি, তা তো হবে না। তখন ইউজ করতে হবে ইফ 90-এর বেশি হলে কি হবে, অথবা যদি 80 বেশি হলে কি হবে, অথবা যদি 60-এর বেশি হলে কি হবে, না হলে কি হবে। ওটা হচ্ছে আরেক ধরনের শর্ত স্টেটমেন্ট। তো সেই জন্য আমরা ইউজ করতে হবে ইফ, ইফ এলস, ইফ এলিফ এলস ইত্যাদি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমরা শর্ত সাপেক্ষে নিয়ন্ত্রণ প্রবাহ। খুব সহজ ব্যাপার। পাইথনের শর্ত সাপেক্ষে নিয়ন্ত্রণ প্রবাহ বলতে এক বা একাধিক কন্ডিশন বা শর্তের উপর নির্ভর করে প্রোগ্রাম সম্পাদনের অভিমুখ বা পরিবর্তনকে বোঝানো হয়েছে। খুব সুন্দর, এক বা একাধিক শর্তের উপর ভিত্তি করে প্রোগ্রামকে সাজানো হয়েছে। ওকে, এক্ষেত্রে নির্দিষ্ট শর্ত পূরণ হচ্ছে কিনা তার উপর ভিত্তি করে কোডের নির্দিষ্ট ব্লকগুলিকে কার্যকর বা সম্পাদন করা হয়।
প্রোগ্রামের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই ক্ষমতা অপরিহার্য। পাইথনে বিভিন্ন প্রকার শর্ত সাপেক্ষে স্টেটমেন্টগুলি আছে, যেগুলো কি ইফ, যদি কি হবে, ইফ এলস, যদি হলে কি হবে, না হলে কি হবে, আর এটা কি আছে, যদির মধ্যে যদি, যদির মধ্যে যদি, আর না হলে কি হবে, এইগুলোকে বলা হচ্ছে কি কন্ডিশনাল স্টেটমেন্ট বা ব্রাঞ্চিং স্টেটমেন্ট। আজকের ক্লাসটা এইটুকুই আমি রাখবো, ভিডিও লেন্দি করব না, তোমাদের লাইক ও কমেন্টের আশায় আছি। পরের ক্লাসে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, এইটুকু বলে রাখছি। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। বাই, বেস্ট অফ লাক। প্রত্যেকে অবশ্যই বই পড়ো, সাথে ভিডিও আছেই, তোমাদের স্যারও অনলাইনে আছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। বাই।